MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু নষ্টনীর ছোট গল্প আলোচনা করছিলাম। যাই হোক, আজকে আমি নষ্টনীর আলোচনা শেষ করব। আজকে 49 পরিচ্ছেদ পড়াচ্ছিলাম, বাকি অংশটুকু পড়িয়ে আমি 20 পরিচ্ছেদ পড়িয়ে বুঝিয়ে দেব। তারপর আমি অন্য ছোট গল্প আলোচনায় চলে যাব। দেখো, এতটা পড়িয়েছিলাম, মানে কতটা পড়িয়েছিলাম সেটা তারপর থেকে আমি পড়াচ্ছি। দেখো, চারুর খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতেছিল দেখিয়া কেমন যেন তাহার খুন চাপিয়া উঠিল। আশা করি আগের পোর্শন মনে আছে। আগের পোর্শনে দেখা গেল যে চারু আর ভূপতির মধ্যে সেই আগের মতো সম্পর্কটা নেই, কোনো দিনই সেই সম্পর্কটা গড়ে ওঠেনি। সেক্ষেত্রে ভূপতি দেখলো যে চারু সংসার থেকে দূরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ভূপতির যে মন, সে ভূপতির মন কিন্তু ভেঙে গেল এবং সে কিন্তু রাগে এবং ক্ষোভে সে কিন্তু এলো, দুঃখে ব্যথিত হৃদয়ে সে কিন্তু এলো চারুর কাছে। এসে সে তার কবিতার খাতাগুলো চাইলো, তার লেখার খাতা, কিন্তু চারু দিল না। এবার দেখা যাচ্ছে ভূপতি তার খাতাগুলো ছিঁড়ে পুড়িয়ে দিতে চাইছে। এবার এখানে দেখা যাচ্ছে চারুর খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না, চারুর খাতাও একই সাথে ছিল, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতেছিল দেখিয়া কেমন যেন তাহার খুন চাপিয়া উঠিল। ভূপতি আত্মসংবরণ করিতে না পারিয়া প্রবঞ্চিত নির্বোধের মতো নির্বোধের সমস্ত চেষ্টা বঞ্চনাকারিণীর সম্মুখে আগুনে ফেলিয়া দিল। এখন তার মনে হচ্ছে চারু তার সাথে বঞ্চনা করেছে। কেন এই ঘটনা ঘটলো? কেননা অমলকে নিয়ে সে সবসময়, প্রথমত চারু একটা ভুল করেছিল, ভূপতিকে না জানিয়ে তার গয়না বিক্রি করে অমলের অসুখ হয়েছিল, তার চিকিৎসার জন্য, অমলের চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিল, যেটা ভূপতিকে তার বলা উচিত ছিল, কিন্তু ভূপতিকে সে বলেনি। দ্বিতীয়ত হচ্ছে অমলের সাথে তার কোনো রকম যোগাযোগ আর হচ্ছে না বলে চারু একদম সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূপতির সঙ্গে তার সম্পর্কটা প্রায় ভাঙনের মুখে। সেই সময় এই ঘটনা ঘটছে। চারুর খাতা নষ্ট করার কিছু ইচ্ছা ছিল না, বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ভূপতির, কিন্তু তার এতটাই রাগ হয়েছিল যে সে সব কিছু পুড়িয়ে দিল। সমস্ত ছাই হইয়া গেলে ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হইয়া আসিল, তখন চারু আপন অপরাধের বোঝা বহন করিয়া যেরূপ গভীর বিষাদে নীরব নতমুখে চলিয়া গেল, তাহা ভূপতির মনে জাগিয়া উঠিল। মানে সমস্ত ছাই হয়ে গেল পুড়ে, এবং ভূপতির হঠাৎ করে একটা উদ্দামতা শান্ত হলো এবং সে চারুর অপরাধের বোঝা বহন করে যেরূপ গভীর বিষাদে সে নীরব নতমুখে সে ভূপতি চলে গেল, চুপচাপ বেরিয়ে গেল। সম্মুখে চাইয়া দেখিল ভূপতির বিশেষ করিয়া ভালোবাসে বলিয়াই চারু স্বহস্তে যত্ন করিয়া খাবার তৈরি করিতেছিল। এইগুলো আবার সূক্ষ্ম অনুভূতি ভূপতির, যে চারু কেন খাবার তৈরি করছে ভূপতির জন্য, তার জন্য কেন চারু খাবার তৈরি করছে, যে কচুরি বানাচ্ছিল কেন করছে, নিশ্চয়ই তাকে ভালোবাসে, সেটা ভূপতির মনে একটা সান্ত্বনা, সেটা ভেবে সে বেরিয়ে গেল। ভূপতির বারান্দায় রেলিংয়ের উপর ভর দিয়া ভূপতি দাঁড়াইল। মনে মনে ভাবিতে লাগিল, তাহার জন্য চারুর এই যে সকল অশ্রান্ত চেষ্টা, এই যে সমস্ত প্রাণপণ বঞ্চনা, ইহা অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কি আছে। আচ্ছা, ভূপতি বারান্দায় রেলিংয়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর পর এখানটা তোমাদের ধরো উক্তি তুলে প্রশ্ন আসতেই পারে, মানে উদ্ধৃতি তুলে প্রশ্ন আসতে পারে। মনে মনে ভাবিতে লাগলো, তাহার জন্য চারুর এই যে সকল অশ্রান্ত চেষ্টা, চারু যে তার জন্য রান্না করছে, তার যে এত যত্ন নিচ্ছে, হ্যাঁ, এই যে সমস্ত প্রাণপণ বঞ্চনা, ইহা অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কি থাকতে পারে, চারু তো তার জন্যই করছে। এই সমস্ত বঞ্চনা, এই তো ছলনাকারিণীর হেয় ছলনা মাত্র নহে। এই ছলনাগুলির জন্য ক্ষত হৃদয়ের ক্ষত যন্ত্রণা চতুর্গুণ বাড়াইয়া অভাগিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড হইতে রক্ত নিষ্পেষণ করিয়া বাহির করিতে হইয়াছে। মানে এখানে দেখো সূক্ষ্ম যে একটা ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা কি? সাংসারিক একটা ব্যাপার, মানুষের ব্যক্তিগত এটা অনুভূতি, এটা কোনো সংসারের মধ্যেই হচ্ছে, কিন্তু সাংসারিক নয়, এটা হচ্ছে একটা ব্যক্তি মনের সূক্ষ্ম অনুভূতি, তার নিজের মনের দার্শনিক চিন্তাভাবনা, যে হৃৎপিণ্ড থেকে সে যেন প্রতি মুহূর্তে চারুকে বের করে দিচ্ছে। ভূপতি মনে মনে কহিল, হায় অবলা, হায় দুঃখিনী, দরকার ছিল না, আমার এসব কিছুই দরকার ছিল না, তোমাকে বের করার দরকার ছিল না। আবার কিন্তু সে চারুর প্রতি দুর্বল হচ্ছে।
এতকাল আমি তো ভালোবাসা না পাইয়াও পাই নাই বলিয়া জানিতেও পারি নাই। বলছে এতকাল তো আমি ভালোবাসা না পেয়েও সত্যি যে পাইনি সেটা জানতেই তো পারিনি। আমার তো কেবল প্রুফ দেখিয়া কাগজ লিখিয়াই চলিয়া গিয়েছিল। আমি তো শুধু কাগজ কলম নিয়েই বসেছিলাম, ও তো কাগজে প্রুফ দেখতো, তো সেই নিয়েই তো সে ব্যস্ত ছিল। সে তো নিজেই অমলকে বলেছিল চারুর সঙ্গে থাকতে, চারুকে পড়াতে, এবং চারু সেই রীতিমতো যথারীতি কী করতো, অমলের সঙ্গে থাকতো, সময় অতিবাহিত করতো, সময় কাটাতো। সেইভাবেই বলছে সে যে ভূপতি কোনো দিনই কাগজ নিয়েই বসে থাকতো, আমার জন্য এত করিবার কোনো দরকার ছিল না। এখন সে মনে মনে ভাবছে যে চারু যে রান্না করছে আমার জন্য, সেটা করার দরকার ছিল না। তখন আপনার জীবনকে চারুর জীবন হইতে দূরে সরাইয়া লইয়া একেবারে ভূপতি নিজেকে চারুর থেকে সরিয়ে নিতে চাইছে। দেখো এখানে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার, অর্থাৎ একটা গোছানো ভূপতির মনের যে মন থেকে গড়ে তোলা যে একটা দাম্পত্যের নীড়, সেটা কিভাবে ভেঙে যাচ্ছে। এটা ভূপতির মানসিকতা, ভূপতির দিকটা দেখতে হবে। যে জীবন থেকে দূরে সরাইয়া লইয়া ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমনই করিয়া নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর হইতে দেখিল। ওই একটি ক্ষীণ শক্তির নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারিদিকে আক্রান্ত হইয়াছে। ক্ষীণ শক্তি নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারিদিকে আক্রান্ত হয়েছে। সংসারে সে আবদ্ধ বলেই সে আছে নারীর কাছে, তাই তো। এটা তো সাংসারিক বন্ধন, এটা মনের বন্ধন হচ্ছে না। আচ্ছা, এমন লোক নাই যে যাহার কাছে সকল কথা ব্যক্ত করিতে পারে, এমন কথা নহে যাহা ব্যক্ত করা যায়, এমন স্থান নাই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করিয়া দিয়া সে হাহাকার করিয়া উঠিতে পারে। ভূপতি নিজেকে একদম একা মনে করছে, অথচ এই অপ্রকাশ্য অপরিহার্য অপ্রতিবিধেয় প্রত্যহপুঞ্জীভূত দুঃখভার বহন করিয়া নিতান্ত সহজ লোকের মতো তাহার সুস্থচিত্ত প্রতিবেশিনীদের মতো তার প্রতিবেশিনীদের মতো সুস্থচিত্ত সে যেমন থাকে সংসারে, যেমন মুখোশ, আগেই বলা হয়েছে চারু আবার মুখোশ পরে সংসারে নেমে পড়ে, সেটা ভূপতিও বুঝতে পারছে যে চারু কিভাবে তার সাথে আছে, এবং নিতান্ত সহজ লোকের মতো তাহার সুস্থচিত্ত প্রতিবেশিনীদের মতো তাহাকে প্রতিদিনের গৃহকর্ম সম্পন্ন করিতে হইতেছে। দেখো, একটা ভাঙন শুরু হয়েছে, মনের ভাঙন থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবার কিন্তু সম্পর্কের টানাপোড়েন বা ভাঙনের সূত্রপাত হয়ে থাকে। ভূপতি তাহার শয়ন গৃহে গিয়া দেখিল যে জানালার গড়াত ধরিয়া অশ্রুহীন অনিমেষ দৃষ্টিতে চারু বাহিরের দিকে চাহিয়া আছে। ভূপতি আস্তে আস্তে তাহার কাছে আসিয়া দাঁড়াইল, কিছু বলিল না, তাহার মাথার উপরে হাত রাখিল। ভূপতি আর কিছু বলল না, ভূপতি তার মাথার উপর হাত রাখল। দেখো, এবার এখানে থেকে আমি তোমাদের একটু কথা বলে দিই। এখান থেকে তোমাদের কী রকম আসতে পারে প্রশ্ন, যারা ধরো পরীক্ষা দেবে এমএ, তারা তো তোমরা প্রশ্ন তো চাইবে যে কী ধরনের প্রশ্ন হতে পারে। আর যারা এমনি দেখবে ভিডিও, তারা এমনি আলোচনায় অংশগ্রহণ করবে, আলোচনা শুনবে। কিন্তু এখানে আমি একটুখানি প্রশ্নটা বলে দিই যারা এমএ পড়ছে তাদের জন্য, যে এখান থেকে ধরো উদ্ধৃতি তুলে দিল, যে উদ্ধৃতি তুলেও দিতে পারে, আবার সমস্ত ছাই হইয়া গেলে ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হইয়া আসলো তখন চারু এরকম একটা দিয়ে দিল, ডট ডট দিয়ে এরকম যে আসে, প্রত্যেকে জানো তোমরা। এবার আমি বলি, এখান থেকে 19 পরিচ্ছেদ থেকে তোমাদের দিল যে ভূপতি আর চারুর, যদি 19 পরিচ্ছেদ না, সমস্ত নষ্টনীড় থেকেই যদি দেয় ভূপতি আর চারুর মধ্যে যে সম্পর্কের ভাঙন, কিভাবে ভূপতির এই যে মানসিকতা, ভূপতির মনোভাব, এটা কিন্তু এই 19 পরিচ্ছেদ থেকে এখান থেকে ব্যক্ত করতে হবে, এখান থেকে তুলে দিতে হবে যে, এবং উদ্ধৃতি সহকারে তুলে দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে কিভাবে তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই যাচ্ছে আজকের 19 পরিচ্ছেদের আলোচনা। আমি বরং 20 পরিচ্ছেদটা আলোচনা করে আজকে নষ্টনীড়ের আলোচনা শেষ করি। 20 পরিচ্ছেদ হচ্ছে, বন্ধুরা ভূপতিকে জিজ্ঞাসা করিল ব্যাপারখানা কি, এত ব্যস্ত কেন। বন্ধুরা, এবার ভূপতির অনেক বন্ধু আছে, তারা জিজ্ঞেস করলো যে এত ব্যস্ত কেন। ভূপতি কহিল খবরের কাগজ। বন্ধু, আবার খবরের কাগজ? ভিটেমাটি খবরের কাগজে মুড়ে গঙ্গার জলে ফেলতে হবে নাকি? বলছে সব কিছু ফেলতে হবে নাকি গঙ্গার জলে? ভূপতি বলল না, আর নিজে কাগজ করছি নে। বন্ধু বলল তবে? ভূপতি বলল মৈশুরে একটা কাগজ বের হবে, আমাকে তার সম্পাদক করেছে। তাহলে এইখান থেকে তো বোঝাই যাচ্ছে মৈশুরে সে সম্পাদক হতে চলেছে ভূপতি।
বন্ধু বলল বাড়ি ঘর ছেড়ে একেবারে মৈশুরে যাবে, চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ? ভূপতি বলল না, মামারা এখানে এসে থাকবেন। বন্ধু বলল সম্পাদকই নেশা তোমার আর কিছুতেই ছুটলো না। ভূপতি বলল মানুষের যা হোক একটা কিছু নেশা চাই, ভূপতির তো সেটা সম্পাদক ছিল, সে তার সেই নেশাটাই থেকে গেছে, আবার তাকে সম্পাদক করতে চায় একটা পত্রিকা, সে ছুটলো। ভূপতি বলল মানুষের যা হোক একটা কিছু নেশা চাই। বিদায়কালে চারু জিজ্ঞাসা করলো কবে আসবে? ভূপতি কহিল তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব। বলিয়া বিদায় লইয়া ভূপতি যখন দ্বারের কাছে কাছ পর্যন্ত আসিয়া পৌঁছিল, তখন হঠাৎ চারু ছুটিয়া আসিয়া তাহার হাত চাপিয়া ধরিল, কহিল আমাকে সঙ্গে নিয়ে যাও। চারু এবার ভূপতির কাছে ফিরে এলো। আমাকে এখানে ফেলে রেখে যেও না। ভূপতি থমকিয়া দাঁড়াইয়া চারুর মুখের দিকে চাহিয়া রহিল, মুষ্টি শিথিল হইয়া ভূপতির হাত হইতে চারুর হাত খুলিয়া আসিল। ভূপতি চারুর নিকট হইতে সরিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভূপতি বুঝিল অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িকে বেষ্টন করিয়া জ্বলিতেছে, চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সে বাড়ি পরিত্যাগ করিয়া পলাইতে চায়। মানে ভূপতি বুঝতে পারলো যে ভূপতি যদি চলে যায় তাহলে চারু তো একা হয়ে যাবে, এখানে তার অমল নেই যে তার সঙ্গ দেবে, সুতরাং এই বাড়ি সেও ছেড়ে যেতে চাইছে। কিন্তু আমার কথা সে একবার ভাবিয়া দেখিল না, একবারও ভূপতি ভাবছে চারু একবারও তার কথা ভাবলো না। আমি কোথায় পলাইব? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করিতেছে, বিদেশে গিয়াও তাহাকে ভুলিতে সময় পাইব না? নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাহাকে সঙ্গদান করিতে হইবে। মানে বলতে চাইছে ভূপতির মন এটা, যে এমন স্ত্রী যে হৃদয়ের সর্বক্ষণ আছে, ধ্যান করিতেছে, তাকে আবার আমি ভুলতে সময় পাবো না? মানে সবসময় বন্ধুর সঙ্গে থাকলেও কি তার কথাই মনে পড়বে? সমস্ত দিন পরিশ্রম করিয়া সন্ধ্যায় যখন ঘরে ফিরিব, তখন নিস্তব্ধ শোকপরায়ণা নারীকে লইয়া সেই শোকে কেন থাকবে? শোকপরায়ণা নারী কেন বলা হচ্ছে চারুকে? কারণ সে অমলের দুঃখে এখনও দুঃখী, অমল নেই সেই কারণে। সেই নারীকে নিয়ে আমি থাকবো? সেই নারী আমার হৃদয়ে থাকে, আমার হৃদয়ে বাস, সেই নারীকে লইয়া সেই সন্ধ্যা কি ভয়ানক হইয়া উঠিবে। সেই নারী যার হৃদয়ে অন্যের বাস, আর আমার হৃদয়ে সেই নারী, তার সাথে সন্ধ্যা কাটানো তো ভয়ানক হয়ে উঠবে। যাহার অন্তরের মধ্যে মৃত ভার, তাহাকে বক্ষের কাছে ধরিয়া রাখা, সে আমি কতদিন পারিব? আরও কত বৎসর প্রত্যহ আমাকে এমনই করিয়া বাঁচিতে হইবে? যে আশ্রয় চূর্ণ হইয়া ভাঙিয়া গেছে, তাহার ভাঙা ইটকাঠগুলো ফেলিয়া যাইতে পারিব না, কাঁধে করিয়া বহিয়া বেড়াইতে হইবে। এইগুলো ভূপতির নিজের মনের ভাব, যে আশ্রয় চূর্ণ হয়ে ভেঙে গেছে। যে আশ্রয়, সে চারুর কাছে আশ্রয় চেয়েছিল কিন্তু সে পায়নি। যে একটা বাড়ি বানিয়েছিল, চারুর আশ্রয়স্থল ছিল সেটা, সে ইট কাঠ দিয়ে, সেটা ভেঙে গেছে। কাঁধে করে সেই ইট কাঠগুলো, সেই কাঠগুলোকে নিয়ে কি বয়ে বেড়াবে? ভূপতি চারুকে আসিয়া কহিল না, সে আমি পারিব না। সে নিয়ে যেতে চাইল না। মুহূর্তের মধ্যে সমস্ত রক্ত নামিয়া গিয়া চারুর মুখ কাগজের মতো শুষ্ক সাদা হইয়া গেল। চারু মুঠো করিয়া খাট চাপিয়া ধরিল। তৎক্ষণাৎ ভূপতি কহিল চলো চারু, আমার সঙ্গে চলো, চলো চারু, আমার সঙ্গে চলো। চারু বলিল না থাক। এবার চারুর মনটা ভেঙে গেল। প্রথমে তো সে না বলল, আবার যখন সে শুষ্ক মুখে দাঁড়ালো তখন সে বলছে, ভূপতি বলছে যে চলো চারু, আমার সঙ্গেই চলো। মানে ভূপতি মেনে নিল মন থেকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে চারুও বুঝতে পারছে, ভূপতিও বুঝতে পারছে, কিন্তু একটা যেন কোথাও একটা যেন অভিনয় চলছে। যাই হোক, চারু বলল না থাক, মানে চারু ওখানেই থাকবে, চারু আর যেতে চাইলো না। এখানে দেখা গেল এটা বৈশাখ অগ্রহায়ণ 1308-এ উনি মানে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তো আলোচনা আজকে এইখানে শেষ হলো। নষ্টনীর ছোট গল্প পর্বে পর্বে ভাগে শেষ করলাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা সম্পর্কের ভাঙন দেখা দিল, মনের মিল এখানে প্রথম থেকে। ভূপতি আর চারু কিন্তু নিজেদের মধ্যে অপরিচিতভাবেই যেন পরিচিত হলেও যেন সেই দাম্পত্যটা, সেই স্বামী স্ত্রীর মধ্যে পরিচিত সম্পর্কটা ছিল না। আবার মানে নতুন করে চেনা, যেটা ভূপতি চেয়েছিল চারুর কাছে এসে মুক্তি পেতে, শান্তি পেতে আশ্রয়স্থল করেছিল, কিন্তু সেখানে অমল জুড়ে ছিল চারুর মধ্যে। কিন্তু চারু যখন সব কিছু ভুলে ভূপতির কাছে এলো, একদম এখানে বোঝাপড়া নেই, মানে ভুল বোঝাবুঝি স্থান নেই, মানে ভুল বোঝাবুঝি হয়েছে এখানে। চারু যখন ভূপতির কাছে এলো, চারু কেন ভূপতির কাছে ছুটে দৌড়ে এলো? ভূপতি কিন্তু নিজে নিজেই বুঝে নিল যে সে অমলের কারণে এসেছে। নিজে নিজে বুঝে নিল যে সে অমলের কারণে, যেহেতু অমল নেই, সে একা থাকবে, সেই কারণে সে ভূপতিকে আশ্রয় করতে চাইছে। কিন্তু সে ভাবছে যে সে পারবে না এমন এক নারীকে নিয়ে থাকতে, সেটা তার বোঝা হয়ে উঠবে, সেই কারণে সে না বলে দিল। কিন্তু
চারুর মন সে আর বুঝলো না। চারু এবার বুঝতে পারলো ভূপতিকে, শেষে বলল না থাক, এখানেই নারী মনস্তত্ত্ব, এখানেই নারীকে বোঝা, আর কিছু না। এখান থেকে আলোচনা এখানেই শেষ হলো। নষ্টনীর নামকরণের সার্থকতা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কিভাবে এগোতে হবে, ধাপে ধাপে প্রত্যেকটা পরিচ্ছেদ ছুঁয়ে যেতে হবে। আমি বলে দিয়েছি আগেও এবং আবারও বলছি, ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, যার মানে ভেতরের আমি বুঝিয়ে দিলাম। আর কোথাও অসুবিধা থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।